আসসালামু আলাইকুম এভরিওয়ান। চাওয়ালার ছেলে গল্পের তৃতীয় পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। রেলিং এ পা রেখে যখন আমি নিচে ঝাঁপ দিতে যাব, ঠিক সেই মুহূর্তে যমদূতের বদলে পরম আশ্রয়ের মতো একজোড়া শক্ত হাত আমার শার্টের কলার আর হাত টেনে ধরলো। এক হ্যাঁচকা টানে আমাকে রেলিং থেকে সরিয়ে উল্টো করে ঘুরিয়ে দিলেন সেই ব্যক্তি। কিছু বোঝার আগেই আমার বাম গালে আর ডান গালে ঠাস ঠাস করে দুইটা প্রচন্ড থাপ্পড় আসছে পড়লো। ব্যথায় আর ধাক্কায় আমি ফ্লাইওভারের ফুটপাতে ছিটকে পড়লাম। চোখে সর্ষে ফুল দেখতেছিলাম। ঝাপসা দৃষ্টিতে তাকিয়ে দেখলাম সামনে একজন মাঝবয়সী ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। পরনে দামি স্যুটবুট, চোখে চশমা, চেহারায় আভিজাত্য আর প্রচন্ড রাগ। ভদ্রলোক চিৎকার করে বললেন, এই ছেলে, তুমি কি পাগল হয়ে গেছো? নিজের জীবনটা কি তামাশা মনে হয়? এই বয়সে মরতে আসছো কেন? আমি কোনো উত্তর দিতে পারলাম না। 2 দিন না খাওয়াই শরীর আর মনের ভিতরে জমে থাকা সব কষ্ট বাঁধন ভাঙা কান্নায় বেরিয়ে এলো। আমি ফুটপাতে বসেই 2 হাতে মুখ ঢেকে ডুকরে ডুকরে কাঁদতে লাগলাম। আমার কান্না দেখে ভদ্রলোকের রাগটা বোধহয় কিছুটা কমে গেল। তিনি আমার সামনে উপর হয়ে বসে নরম স্বরে বললেন, দেখে তো কোনো ভদ্র ঘরের শিক্ষিত ছেলে মনে হয়। কি হয়েছে তোমার? পরিবারের সাথে ঝগড়া করেছো? তোমার বাবার নাম্বার দাও, আমি এখনই কল দিচ্ছি। তাদের জানানো দরকার তুমি কি করতে যাচ্ছিলে। বাবা শব্দটা শুনে আমার বুক ছেড়ে একটা আত্মচিৎকার বেরিয়ে এলো। আমি কাঁদতে কাঁদতে বললাম, আমার বাবা নেই স্যার, আমার বাবা নেই। আমার মা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। আমি খুনি স্যার, আমি আমার বাবার খুনি। ভদ্রলোক চমকে উঠলেন। তিনি কিছুক্ষণ চুপ থেকে আমার মাথায় হাত রাখলেন, বললেন, শান্ত হও, আমাকে সব খুলে বলো। আমি আর লুকাতে পারলাম না, সবটা ওনাকে বললাম। বললাম কিভাবে আমার মা আমাকে ভুল বুঝে ঘর থেকে বের করে দিয়েছেন, এবং গত 2 দিন আমি কিভাবে এক মুঠো খাবারের জন্য এই শহরে হাহাকার করেছি। সব শুনে ভদ্রলোক অনেকক্ষণ স্তব্ধ হয়ে রইলেন। ওনার চোখের কোণেও যেন জল চিকচিক করছিল। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, মানুষ এতটা নিচে নামতে পারে জানা ছিল না। তিনি পকেট থেকে রুমাল বের করে আমার চোখের জল মুছে দিলেন। তারপর বললেন, তুমি কি কাজ করতে চাও? নিজের পায়ে দাঁড়াতে চাও? আমি ধরা গলায় বললাম, জি স্যার, আমি চোর নই, আমি লম্পট নই, আমি শুধু বাঁচতে চাই আর আমার বাবার স্বপ্ন পূরণ করতে চাই। ভদ্রলোক উঠে দাঁড়িয়ে বললেন, আমার সাথে এসো। বলেই তিনি আমাকে ওনার দামি গাড়িতে তুললেন। গাড়ি এসে থামলো শহরের এক বিশাল নামি দামি রেস্টুরেন্টের সামনে। কাছের দরজা ঠেলে ভিতরে ঢুকতেই ওয়েটার থেকে শুরু করে ম্যানেজার পর্যন্ত সবাই লাইন ধরে দাঁড়িয়ে সালাম জানালো। সবাই সমস্বরে বলে উঠলো, গুড ইভিনিং স্যার। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। বুঝলাম এই বিশাল রেস্টুরেন্টের মালিকই হচ্ছেন এই ব্যক্তি। তিনি সোজা ম্যানেজারের কেবিনে গিয়ে আমাকে পাশে বসালেন। ম্যানেজারকে ডেকে গম্ভীর স্বরে বলে উঠলেন, কামাল সাহেব, এই ছেলেটি হচ্ছে। এই ছেলে, তোমার নামটা কি? আমি বললাম, রাকিব স্যার। লোকটি বলল, হ্যাঁ রাকিব, আজ থেকে ও আমাদের এখানে ওয়েটার হিসাবে জয়েন করবে। তবে ওর সাথে অন্য সবার মতো আচরণ করবে না। ও কাজ করবে, কিন্তু ওর পড়াশোনার জন্য পর্যাপ্ত সময় দিতে হবে। ওর থাকার ব্যবস্থা আমাদের স্টাফ কোয়ার্টারেই করে দিন। ম্যানেজার মাথা নিচু করে বললেন, অবশ্যই স্যার, আপনি যখন বলছেন তখন কোনো সমস্যা নেই। আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। যে হাত একটু আগে রেলিং ধরে মৃত্যুর জন্য প্রস্তুত হয়েছিল, সেই হাত এখন রুটি রুজির সন্ধান পেয়েছে। অনেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, যা পিএইচডি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার। আর আপনারা তো জানেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হয়ে গিয়েছে। এটি হতে পারে সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার। এই অ্যাপসে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্রাশ ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই গুগলে অনেক সার্চ করে প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড VOTO7 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। আমি আবেগের চোটে ভদ্রলোকের পায়ের কাছে বসে পড়লাম। ওনার পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললাম, আপনি আমার জন্য যা করলেন তা আমার নিজের লোকও করেনি। আমি আপনার ঋণ কোনোদিন শোধ করতে পারবো না স্যার। ভদ্রলোক তাড়াতাড়ি আমাকে টেনে তুললেন, হেসে বললেন, আরে আরে কি করছো? শোনো, আমি তোমাকে করুণা করছি না, আমি তোমার মেধা আর সাহসের সম্মান দিচ্ছি।
তুমি ঠিকভাবে কাজ করো আর পড়াশোনা করে নিজেকে প্রমাণ করো। বেস্ট অফ লাক। আমি বললাম থ্যাংক ইউ স্যার। লোকটি বলল এখন তুমি খেয়ে রেস্ট নাও, কাল থেকে ডিউটি জয়েন করো। আমি বললাম ওকে স্যার। ম্যানেজার সাহেব আমাকে স্টাফ কোয়ার্টারে এক কোণে একটা ছোট্ট রুম দেখিয়ে দিলেন। একটা কাঠের তক্তপোষ আর একটা পুরনো ফ্যান। আমার জন্য এটুকুই ছিল রাজপ্রসাদ। খাবার বলতে দুটো রুটি আর ডাল দিয়েছিলেন, কিন্তু ক্ষুধার জ্বালায় সেই খাবারটাই অমৃত মনে করে খেয়ে নিলাম। মনে হলো অনেকদিন পর আমি তৃপ্তি সহকারে খেলাম। পেট শান্তি তো সব শান্তি। তাই পেট শান্তি পেতেই আমার চোখে আরামের ঘুম আসতে লাগলো। তাই আমি গভীর ঘুমে তলিয়ে গেলাম। গত কয়েকদিনের ক্লান্তি ছিল, তাই ঘুমটা তাড়াতাড়ি চলে আসলো। বাবার চলে যাওয়ার শোক যেন ঘুমের ঘরে কিছুটা হালকা হলো। পরের দিন সকাল থেকে শুরু হলো আমার নতুন জীবনের এক অধ্যায়, একটি অভিজাত রেস্টুরেন্টের ওয়েটার হিসাবে। আজকে আমার চাকরির প্রথম দিন। ম্যানেজার সাহেব আমাকে একটা সাদা শার্ট আর একটা কালো প্যান্টের ইউনিফর্ম দিলেন। আমি পরে আয়নার সামনে দাঁড়ালাম। আয়নায় নিজেকে দেখে মনে হলো সেই পুরনো শার্ট পরা ছেলেটা যেন আজ একটু হলেও বদলেছে, কিন্তু বুকটা দূর দূর কাঁপছিল। আমি কোনোদিন এত বড় রেস্টুরেন্টে আসিনি, সেখানকার আদব কায়দাও কিছুই জানি না। ঠিক তখনই একটা কাস্টমার রেস্টুরেন্টে প্রবেশ করলো। দেখে মনে হচ্ছে খুব বড় লোক। আমাকে হ্যান্ডেল করতে দিলেন ম্যানেজার। আমি কাঁপা কাঁপা হাতে তার কাছে গেলাম আর মেনু কার্ড ওনার হাতে দিয়ে বললাম, স্যার অর্ডার প্লিজ। আমার কথা শুনে উনি আমার দিকে কেমন করে যেন তাকালেন। ওনার তাকানো দেখে আমার হাত আরো বেশি কাঁপতে লাগলো। কাজগুলো দেখতে সহজ মনে হলেও আমার জন্য তা ছিল অনেক কঠিন। তারপর উনি বললেন চিকেন স্টেক উইথ ম্যাশড পটেটো আর একটা কোল্ড ড্রিঙ্কস। আমি বললাম ওকে স্যার। বলেই আমি সেখান থেকে চলে আসলাম আর কুককে বললাম রান্না শেষে আমি ওনাকে দিতে যাব, কিন্তু দুর্ভাগ্যবশত আমি ভুল করে পাশের টেবিলে গ্রিলড ফিশ দিয়ে ফেললাম। কাস্টমার লোকটা প্লেটের দিকে তাকাতেই পুরো কুঁচকে ফেললেন আর চোখে মুখে এক মুহূর্তের মধ্যে রাগের হাওয়া ফুটে উঠলো। আমি তখনও বুঝতে পারিনি আমি কি ভুলটা করেছি। যখন বুঝতে পারলাম ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। লোকটা সজোরে টেবিলের উপর হাত দিয়ে একটা চাপড় দিলেন। শব্দ শুনে পুরো রেস্টুরেন্টের মানুষের নজর আমাদের দিকে চলে আসলো। লোকটি গর্জে উঠে বললেন, অন্ধ নাকি তুমি? আমি অর্ডার দিলাম চিকেন স্টেক আর তুমি নিয়ে আসছো ফিশ। এই তোমাদের সার্ভিস? রাস্তা থেকে কি সব আনএডুকেটেড ফালতু ছেলেদের ধরে আনে এই রকম দামি রেস্টুরেন্টে কাজে লাগাই কে আল্লাহ জানে। আমি ভয়ে কুকড়ে গেলাম। মাথাটা নিচু করে শুধু বললাম সরি স্যার, আমি আসলে ভুল করে। লোকটি বলল চুপ করো, তোমার সরি দিয়ে আমি কি করব? আমার মুডটাই নষ্ট করে দিলে। লোকটা চিৎকার করে আমাকে অপমান করতে লাগলেন। উনার এক একটা কথা তীরের মতো আমার বুকে বিচ্ছিল। আমি শুধু ফ্লোরের দিকে তাকিয়ে নিজের ভাগ্যকে দই দিচ্ছিলাম। চিৎকার শুনে ম্যানেজার সাহেব হন্তদন্ত হয়ে ছুটে আসলেন। কাছুমাছু হয়ে বললেন, কি হয়েছে স্যার, কোনো সমস্যা? লোকটি রাগী স্বরে বললেন, সমস্যা মানে? আপনাদের এই স্টাফ কি কানে শোনে না? অর্ডার দিয়ে একটা নিয়ে আসে আর একটা। এদের দিয়ে রেস্টুরেন্টে কাজ করালে রেস্টুরেন্ট বন্ধ করে দিন, না হলে মান সম্মান সব যাবে। ম্যানেজার আমার দিকে এক অগ্নিদৃষ্টিতে তাকালেন। তারপর লোকটার সামনে বারবার মাপ চাইতে লাগলেন। লোকটা চলে যাওয়ার পর ম্যানেজার আমার সামনে এসে দাঁড়ালেন। উনি রুক্ষ গলায় বললেন, তোর মতো অযোগ্য ছেলেকে সার্জে ডেকে এনে কেন চাকরি দিলেন এটাই বুঝতে পারছি না। গ্রামের ছেলে হয়ে এসেছিস এইসব দামি রেস্টুরেন্টে সার্ভিস দিতে? নিজের যোগ্যতা দেখেছিস কখনো? কাল থেকে যদি এমন ভুল আর একবার হয় তবে ইউনিফর্ম খুলে সোজা রাস্তায় বের করে দিব। তখন ছাড়ও কিছু বলবে না। মনে রাখিস এটা কোনো ফুটপাতের চায়ের দোকান না। বলে উনি চলে গেলেন। সবার সামনে এই অপমান সহ্য করা আমার জন্য খুব কঠিন ছিল। চোখে জল চলে আসছিল, কিন্তু দাঁতে দাঁত চেপে তা আটকে রাখলাম। আমার কপালটাই খারাপ। আমি জল ভরা চোখ নিয়ে টেবিল সাফ করছি আর মনে মনে ভাবছি, মনে হচ্ছে দুনিয়াতে জন্ম নেওয়াই আমার জীবনের সব থেকে বড় ভুল। এইদিকে বগুড়ায় আমার সেই প্রিয় স্যার শান্তিতে ঘুমাতে পারছিলেন না। তার তীক্ষ্ণ মেধা তাকে বারবার যেন বলছিল, আমার মতো উজ্জ্বল ছাত্র এমন জঘন্য কাজ করতেই পারে না। পরের দিন সকালে স্যার কলেজের আইটি সেকশনে গেলেন। তিনি জানতেন ক্লাসরুমে এক কোণে নতুন বসানো সিসিটিভি ক্যামেরাটি সচল ছিল। স্যার আইটি অফিসারের সহযোগিতায় ওই নির্দিষ্ট সময়ের ফুটেজটি ওপেন করলেন। স্ক্রিনে যা দেখা গেল তাতে স্যারের রক্ত টকবক করে ফুটে উঠল। ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছে মিহি আর আকাশ ফিসফিস করে কিছু একটা পরিকল্পনা করছে। আর আমি নিজের মনে খাতা বের করে পিছনে আপন মনে লিখছি। আমি মিহির দিকে তাকাইনি পর্যন্ত। হঠাৎ মিহি নিজেই নিজের ওড়না টেনে একটু অগাছলা করে চিৎকার শুরু করলো।
আর আকাশ কোনো কিছু না দেখেই দাঁড়িয়ে আমার উপর দোষ চাপাতে শুরু করলো। স্যার আর এক মুহূর্ত দেরি না করে ফুটেজটি একটি পেন ড্রাইভে নিলেন এবং সোজা প্রিন্সিপাল স্যারের রুমে ঢুকলেন। সবকিছু পর্যবেক্ষণ করার পর মিনিট 10 মধ্যে পিয়ন গিয়ে আকাশ আর মিহিকে প্রিন্সিপাল স্যারের রুমে ডেকে আনলো। তারা তখনও বেশ দম্বের সাথে হাসতে হাসতে রুমে ঢুকলো। আকাশ বলল, স্যার আমাদের ডেকেছেন? স্যার বলল, হ্যাঁ। মিহি বলল, কোনো দরকার স্যার? স্যার বলল, একটা কথা জানার ছিল। মিহি বলল, জি স্যার বলেন। স্যার বলল, আসলে সেই দিন কি হয়েছিল? আকাশ আর মিহি নিজেদের দিকে তাকাতে লাগলো। তারপর মিহি বলে উঠল, স্যার আপনি তো সেখানে ছিলেনই। ওই ছোট লোক ছেলেটা আমার শরীরে অশ্লীলভাবে হাত দিয়েছে, ওড়না ফেলে দিয়েছে। এমন স্টুডেন্ট এই কলেজে শোভা পায় না। আপনি ঠিক কাজ করছেন স্যার। স্যার বলল, ও আচ্ছা। আকাশ বলল, ওকে স্যার, তাহলে আমরা আসি। স্যার বলল, দাঁড়াও। মিহি বলল, কি স্যার? তখন প্রিন্সিপাল স্যার গম্ভীর মুখে ল্যাপটপটি তাদের দিকে ঘুরিয়ে দিলেন। ভিডিও প্লে হতেই আকাশ আর মিহির হাসি মুখে মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। তাদের কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো। ভিডিওতে মিহির সেই সাজানো নাটক আর আকাশের মিথ্যা সাক্ষ্য দিবালোকের মতো পরিষ্কার। ভিডিও শেষ হতেই স্যার আর নিজের রাগকে সামলাতে পারলেন না। তিনি এগিয়ে গিয়ে ঠাস ঠাস করে আকাশ আর মিহির গালে সজোরে দুটো থাপ্পড় বসিয়ে দিলেন। তারপর বলতে লাগলেন, তোরা মানুষ নাকি অমানুষ? একটা মেধাবী ছেলের জীবন নিয়ে খেলতে তোদের একটু হাত কাঁপলো না? তোরা জানিস তোদের এই মিথ্যা অপবাদের জন্য কি হয়েছে? আকাশ আর মিহি ভয়ে থরথর করে কাঁপছে। মিহি মেঝেতে বসে পড়ে কাঁদতে কাঁদতে বলল, স্যার আমাদের ভুল হয়ে গেছে। আমরা শুধু ওকে একটু শিক্ষা দিতে চেয়েছিলাম, কারণ ও আমাদের চেয়ে ভালো রেজাল্ট করেছিল। স্যার বলল, শিক্ষা দিতে চেয়েছিলে? তোমাদের এই কুৎসিত ষড়যন্ত্রের খবর পেয়ে ওর বাবা হার্ট অ্যাটাক করে মারা গেছেন। সেই গরিব চা বিক্রেতা মানুষটা অপমানের বোঝা সইতে না পেরে কবরে চলে গেছেন। আর ওর মা ওকে ঘর থেকে বের করে দিয়েছে। ও এখন কোথায় আছে কেউ জানে না। হতে পারে ও আত্মহত্যা করেছে। মিহি বলল, কি ওর বাবা মারা গেছে? স্যার বলল, হ্যাঁ মারা গেছে। তাও তোমাদের করা সেই ঘৃণা কাজের জন্য। তোমাদের জন্য সে আজ বাড়ি ছাড়া। তখন মিহি কাঁদতে কাঁদতে বলল, স্যার এত কিছু আমরা কিছুই জানতাম না। এতটা ভয়ঙ্কর হবে ভাবিনি। প্লিজ স্যার আমাদের ক্ষমা করে দেন। স্যার বলল, আমি ক্ষমা করার কেউ না। যার কাছে ভুল করেছো সে ক্ষমা করলে ক্ষমা পাবে। মিহি বলল, সে এখন কোথায় স্যার? স্যার বলল, জানি না। পুরো রুমে তখন নীরবতা। প্রিন্সিপাল স্যার রাগে টিসি ফর্মে সই করলেন। তারপর বললেন, তোদের মতো জঘন্য অপরাধীদের আমার এই কলেজে কোনো জায়গা নেই। তোদের দুজনকে আজই বহিষ্কার করা হলো। আর ওর পরিবার যদি মামলা করে তবে তোমাদের জেল খাটতে হবে। নাও গেট আউট ফ্রম মাই কলেজ। তারপর মিহি আর আকাশ মাথা নিচু করে রুম থেকে বেরিয়ে গেল। কলেজের করিডোর দিয়ে আকাশ আর মিহি যখন মাথা নিচু করে বেরিয়ে আসছিল তখন তাদের দুজনের ভিতরে এক আগ্নেয়গিরি ফুটছিল। কলেজের গেট পার হতেই মিহি হঠাৎ দাঁড়িয়ে পড়ে আকাশের উপর চিৎকার করে বলে উঠল, সব তোর জন্য আকাশ, সব তোর ওই পচা প্ল্যানের জন্য। আজ আমার লাইফটাও ধ্বংস হয়ে গেল। তুই বলেছিলি না যে রাকিবকে একটু শিক্ষা দিলে ও আর আমাদের সামনে আসবে না। এখন দেখ শিক্ষা আমরাই পেলাম। আমাদের টিসি দিয়ে কলেজ থেকে বের করে দেওয়া হয়েছে। বাসায় গিয়ে এখন কি বলবো? আকাশ বলল, একদম বাজে কথা বলবি না মিহি। তুই মনে হয় ধোয়া তুলসী পাতা ছিলি। তুই কিছুই করিসনি। নাটকটা তো তুই শুরু করেছিলি, ওড়না তো তুই ফেলেছিলি। আমি তো শুধু তোর নাটকে সাপোর্ট দিয়েছিলাম। তখন তো খুব মজা লাগছিল হিরোইন সাজতে। এখন দোষ আমার একার? মিহি বলল, আমি তোর কথাই রাজি হয়েছিলাম, কারণ তুই আমাকে বুঝিয়েছিলি এটা শুধুই একটা প্রাঙ্ক। কিন্তু তুই কি জানতিস ওই ছেলেটার বাবা মারা যাবে? তুই কি জানতিস ওর মা ওকে বের করে দেবে? আমাদের এই নোংরা কাজের জন্য একটা জলজন্ত মানুষ মরে গেল আকাশ। তুই একটা খুনি। আকাশ মিহির খুব কাছে এসে বলল, খবরদার মুখ সামলে কথা বলবি মিহি। খুনি যদি আমি হই তবে তুইও সমান অংশীদার। আর এখন এইসব মায়াকান্না কেঁদে কোনো লাভ নেই। নিজের স্ট্যান্ডার্ড নিয়ে বড়াই করতি না। এখন দেখ তোর স্ট্যান্ডার্ড কোথায়। সবাই এখন আমাদের ছিচি করবে। মিহি বলল, তুই একটা জঘন্য ছেলে। তোর সাথে বন্ধুত্ব করাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। আজ থেকে তোর আর আমার কোনো সম্পর্ক নেই। তোর মুখ যেন আমি আর কোনোদিন না দেখি। আকাশ বলল, তাতে আমারও বয়েই গেল। তোর মতো স্বার্থপর মেয়ের সাথে চলার চেয়ে একা থাকা অনেক ভালো। বলে আকাশ গজগজ করতে করতে নিজের বাইক নিয়ে চলে গেল। মিহি একা রাস্তার ধারে দাঁড়িয়ে রইল। তার দু চোখ বেয়ে অজরে পানি পড়ছে। এতক্ষণে ছাড়ের সামনে যে কান্নাটা ভয় আর বাঁচার তাগিদে ছিল, এখন সেই কান্নাটা অনুশোচনার জন্য।
বাসায় ফেরার পরে মেয়ের চোখে বারবার ভেসে উঠছিল রাকিবের সেই করুণ মুখটা। যেই ছেলেটা ক্লাসের এক কোণে চুপচাপ বসে থাকতো, যে নিজের মেধা দিয়ে সবার প্রশংসা পাচ্ছিল, তাকে সে কি অবলীলায় ধ্বংস করে দিল। মিহি বাসায় পৌঁছে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতি নিজেরই তার ঘৃণা হতে লাগলো। সে ভাবতে লাগলো, ছেলেটার অপরাধ কি ছিল? ও শুধু গরিব ছিল এটাই? ও তো কখনো আমাদের সাথে খারাপ ব্যবহার করেনি, বরং আমি তো ওকে ক্লাসে থাপ্পড় মেরেছি, ওর উপর কোল্ড ড্রিঙ্কস ঢেলে দিয়েছি, আর শেষ পর্যন্ত ওর গায়ে একটা কাল্পনিক কলঙ্ক লেপে দিলাম। এগুলো ভেবেই মিহির ডুকরে কেঁদে উঠলো। তার মনে হতে লাগলো, রাকিবের বাবার মৃত্যুর প্রতিটি কান্নার দায় তার। ছেলেটি হয়তো এখন কোনো রাস্তায় না খেয়ে পড়ে আছে, কিংবা হয়তো এত অপমানে মরেই গেছে। এই চিন্তাটা মিহিকে কুড়ে কুড়ে খাচ্ছিল। সে একা অন্ধকারে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, ক্ষমা করে দিও রাকিব, আমি জানি আমার ক্ষমা চাওয়ার কোনো মুখ নেই, কিন্তু আমি সত্যি বুঝতে পারিনি অহংকার মানুষকে এতটা অন্ধ করে দিতে পারে। মিহি সেই দিন ঘরের দরজাও খোলেনি, আর কিছু খায়ওনি। রাতেও কান্না করতে করতে ঘুমিয়ে পড়লো। 3 দিন পর মিহির বাবা মিহির ঘরের দরজার সামনে এসে গম্ভীর গলায় ডাকলেন, মিহি, দরজাটা খোল। মিহি বিছানায় জড়সড় হয়ে বসেছিল। গত 3 দিন ধরে মিহি তেমন বাইরে যায় না, ঠিক মতো খাবার খায় না, রুমের মধ্যেই চুপচাপ ভাবে বসে থাকে। চোখ দুটো ফুলে লাল হয়ে গেছে, মুখটা শুকিয়ে অর্ধেক হয়ে গেছে। বাবার কণ্ঠস্বর শুনে ওর বুকটা ধক করে উঠলো। কাপা কাপা হাতে দরজাটা খুলতেই দেখলো তার বাবার হাতে একটা খাম নিয়ে দাঁড়িয়ে আছেন। ওনার চোখ মুখ পাথরের মতো শক্ত। মিহি নিচু স্বরে বলল, আব্বু তুমি? মিহির বাবা ঘরের ভিতরে ঢুকে সোফায় বসলেন। মিহির মাও পিছনে পিছনে ঢুকলো। উনার চোখে মুখে দুশ্চিন্তা। মিহির মা বললেন, মিহি, তুই কিছু খাচ্ছিস না কেন মা? কলেজে যাচ্ছিস না, কারোর সাথে কথা বলছিস না, শরীর কি খুব বেশি খারাপ? মিহি তোতলাতে তোতলাতে বলল, হ্যাঁ মা, মাথাটা একটু ঘোরে, শরীরটা দুর্বল লাগে তাই। ঠিক সেই মুহূর্তে মিহির বাবা হাতের খামটা সজোরে টেবিলের উপর আছাড় দিয়ে মারলেন। প্রচন্ড শব্দে মিহি আর তার মা দুজনেই চমকে উঠল। তারপর সোফা থেকে উঠেই মিহির গালে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় বসিয়ে দিলেন। মিহি গালে হাত দিয়ে নিচু হয়ে চুপচাপ চোখের পানি ফেলতে লাগলো। মিহির বাবা চিৎকার করে বললেন, শরীর খারাপ নাকি পাপের বোঝা সইতে পারছিস না? মিহি ভয়ে নীল হয়ে গেছে। সে থরথর করে কাঁপতে লাগলো। তার বাবা তপ্ত চোখে তাকিয়ে বললেন, শরীর খারাপের দোহাই দিয়ে কতদিন লুকাতে চেয়েছিলি? ভাবছিলি আমি কিচ্ছু জানবো না? এই দেখ তোর কলেজের টিসি। কেন তোকে আর তোর লম্পট বন্ধু আকাশকে কলেজ থেকে বের করে দেওয়া হয়েছে? কি এখন নিজ মুখে বলবি নাকি আমি বলবো? মিহির মা আকাশ থেকে পড়লেন। তিনি অবিশ্বাসের সুরে বললেন, টিসি আমার মেয়েকে কলেজ থেকে বের করে দিয়েছে? সে তো ভালো স্টুডেন্ট, ও কি করেছে? মিহির বাবা দাঁতে দাঁত চেপে বললেন, ভালো স্টুডেন্ট? তোমার মেয়ে আর তার ওই লম্পট বন্ধু আকাশ মিলে একটা নিরপরাধ গরিব ছেলের নামে জঘন্য মিথ্যা অপবাদ দিয়েছে। এমন অপবাদ যে অপমানের চোট সইতে না পেরে ছেলেটার বাবা হার্ট অ্যাটাক করে মারা গেছেন। ছেলেটাও আজ বাড়ি ছাড়া, হয়তো মরেও গেছে। আর তোমার মেয়ে এখানে বসে শরীর খারাপের নাটক করছে। মিহি আর দাঁড়িয়ে থাকতে পারলো না। সে মেঝেতে লুটিয়ে পড়লো, তার বাবার পা জড়িয়ে ধরলো, কান্নায় ভেঙে পড়লো সে। মিহি বলল, আব্বু বিশ্বাস করো, আমি বুঝতে পারিনি এমন কিছু হবে। আমি শুধু ওকে একটু জব্দ করতে চেয়েছিলাম, আকাশ আমাকে বুদ্ধি দিয়েছিল। মিহির বাবা বলল, চুপ কর, তোর কোনো কথা শুনতে ইচ্ছা করছে না। বলেই মিহির বাবা একটা লাথি মেরে পা সরিয়ে নিলেন আর বললেন, আকাশ বুদ্ধি দিয়েছিল আর তুই সেটা পালন করলি? তোর রক্তে এত ঘৃণা কোত্থেকে এলো রে মিহি? আমরা কি তোকে এই শিক্ষা দিয়েছি যে মানুষের দারিদ্র্য নিয়ে তামাশা করতে হয়? একটা জলজান্ত মানুষকে তোরা মেরে ফেললি। মিহি ফুপিয়ে ফুপিয়ে বলতে লাগলো, আব্বু আমি খুব বড় ভুল করেছি, আমার ঘুম হয় না আব্বু, চোখ বন্ধ করলে আমি ওই ছেলেটার মুখ দেখতে পাই। আমাকে পুলিশে দিয়ে দাও আব্বু, আমাকে মেরে ফেলো, আমি এই অপরাধ নিয়ে বাঁচতে পারছি না। মিহির মা স্তম্ভিত হয়ে বসে রইলেন। তিনি কল্পনাও করতে পারেননি তার আদরের মেয়ে এমন একটা জঘন্য কাজ করতে পারে। মিহির বাবা টিসির কাগজটা ছিঁড়ে কুচি কুচি করে বাতাসে উড়িয়ে দিলেন। তারপর ঘৃণা ভরে বললেন, মিহির বাবা বলল, তোর মুখ দেখাটাও এখন পাপ। এই মুহূর্ত থেকে তোর বাইরে যাওয়া বন্ধ, তোর কোনো ফোন থাকবে না, তুই এই ঘরে পচে মরবি, ঠিক যেভাবে ওই গরিব ছেলেটা রাস্তায় পড়ছে। আর যদি কোনোদিন শুনি যে তুই ওই লম্পট আকাশের সাথে যোগাযোগ করেছিস, তবে তোকে তো আমি বাড়ি ছাড়া করব। বলেই মিহির বাবা মা ঘর থেকে বেরিয়ে গেল। মিহি কোনো প্রতিবাদ করলো না, সে শুধু কাঁদতে লাগলো। সে জানে এই 4 দেওয়ালেই এখন তার যোগ্য শাস্তি, কিন্তু তার মনের ভিতরে একটাই হাহাকার, রাকিব কোথায়? ও কি বেঁচে আছে? এই দিকে ঢাকায়
আমি মনমরা হয়ে টেবিল পরিষ্কার করছি আর মনে মনে ভাবছি হয়তো আমার বাবার স্বপ্ন আর পূরণ করা হবে না, কারণ ম্যানেজার আমাকে রাতেও পড়তে দেয় না। এখানে আসার পর আমাকে শুধু খাটিয়েই নেয়, একদিনও পড়তে দেয়নি। কলেজে ভর্তি হওয়া তো দূরের কথা, আর উনি এটাও বলেছে এগুলো যদি মালিককে বলি তাহলে আমাকে এখানেও থাকতে দিবে না। আর উনাকে বলবো বা কিভাবে, উনি এখানে মাসে আসে একবার। আল্লাহর কাছে হয়তো অনেক বড় পাপ করেছিলাম, তাই এত বড় শাস্তি পাচ্ছি। যাই হোক, এগুলো ভাবতে ভাবতে আমার চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়লো। হঠাৎ দেখি রেস্টুরেন্টের কাছে দরজা ঠেলে এক অপরূপ সুন্দরী মেয়ে ভিতরে প্রবেশ করলো। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর একটা করে কমেন্ট করে দিয়েন। ধন্যবাদ।